ইরানের সাথে শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সই হয়েছে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর দুদেশের মধ্যে ভার্চুয়ালি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে সিএনএন, যার আওতায় ইরানি বন্দরগুলোর উপর মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী খুলে দেওয়া সহ আছে পারমাণবিক কর্মসূচির বিষয়ও। এদিকে ইরানের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ পথ পেরোতে হবে বলে জানিয়েছেন ইসমাইল বাঘাই। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হয়েছে। এবার ইরানের সাথে শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাক্ষরের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ভার্চুয়ালি স্বাক্ষর করেছেন সেই চুক্তিতে। ইরানের পক্ষে এতে স্বাক্ষর করেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। চুক্তির আওতায় ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী খুলে দেয়া এবং আগামী ৬০ দিনের মধ্যে পারমাণবিক ইস্যুতে নতুন আলোচনা শুরুর কথা রয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, নৌ অবরোধ প্রত্যাহারের পর হরমুজ পেরিয়েছে ৩টি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং ২টি পণ্যবাহী জাহাজ। তবে চুক্তির পূর্ণাঙ্গ খসড়া এখনও প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শেষ হবার পর এটি প্রকাশ করা হতে পারে। এদিকে চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুপক্ষের বক্তব্যে রয়েছে এখনও স্পষ্ট পার্থক্য। বিশেষ করে হরমুজ নিয়ে ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। ইরান বলছে তারা ওই নৌপথ ব্যবহারকারী জাহাজের কাছ থেকে নির্দিষ্ট ফি আদায় করবে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, শুক্রবার থেকেই কোনো ধরনের টোল ছাড়াই প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়া হবে। চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করলেও ট্রাম্পের সাথে মতপার্থক্যের কথাও জানান তিনি। দশকের পর দশক ধরে আমি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার বিরুদ্ধে লড়াই করে আসছি। আমি বলতে পারি এটি আমার জীবনের প্রধান মিশন। কোনো চুক্তি হোক বা না হোক, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। আমি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকব ততদিন এটি ঘটতে দেব না। প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি বহু বছর ধরে একে অপরকে চিনি। অনেক ক্ষেত্রেই আমাদের দৃষ্টিভঙ্গি এক হয়, তবে এমন সময় আসে যখন আমাদের মতের মিল থাকে না। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপস্থিতি অব্যাহত থাকবে বলে জানান নেতানিয়াহু। দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত লেবানিজ নাগরিকরা। তবে ওই অঞ্চলে এখনও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ ও গোলাগুলি চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরকে বড় অর্জন বলে ইরানকে অভিনন্দন জানিয়েছে হিজবুল্লাহ। আরাফাত ইসলাম, ৭১। ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়াম জোর করে দখলে নিতে স্থল অভিযানের পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য প্রাণহানি, ইরানের পাল্টা প্রতিক্রিয়া ও বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বিস্তারিত আরাফাত ইসলামের আরও একটি রিপোর্টে। ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে সামরিক পদক্ষেপের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র, সিএনএনের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। প্রতিবেদন বলছে, মে মাসের দ্বিতীয়ার্ধে ফ্লোরিডায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকমের সদর দপ্তরে অত্যন্ত গোপন একটি বৈঠক হয়। সেখানে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জোর করে দখলে নেবার লক্ষ্যে সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। বৈঠকে অংশ নিতে নেটো বৈঠক ছেড়ে দ্রুত ফ্লোরিডায় যান যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। বৈঠকের পর ট্রাম্পকে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো সম্পর্কে অবহিত করেন জেনারেল কেইন। তবে শেষ পর্যন্ত অভিযানের অনুমোদন দেননি ট্রাম্প। কারণ হিসেবে সামনে আসে কয়েকটি বড় ঝুঁকি। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে এমন অভিযান চালানো হলে ইরান কঠোর প্রতিশোধ নিতে পারে। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হবার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে ইরান ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ব্যবহার করে বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা ছিল। লোহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করা এই নৌপথ বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। এছাড়া স্থল অভিযানে বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহতের সম্ভাবনাও বিবেচনায় নিয়েছিলেন ট্রাম্প। সামরিক কমান্ডাররাও দীর্ঘমেয়াদী যুদ্ধের ঝুঁকি এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার ও সামরিক প্রস্তুতির উপর সম্ভাব্য চাপ নিয়ে সতর্ক করেছিলেন। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ কমেনি ওয়াশিংটনের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরান বর্তমানে প্রায় অস্ত্র তৈরির পর্যায়ে ইউরেনিয়াম মজুত করেছে।
আইএই এর মহাপরিচালক সতর্ক করেন, তেহরান চাইলে বর্তমান মজুদ দিয়েই প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের ইউরেনিয়াম মজুদ কোথায় রয়েছে সে বিষয়ে তাদের গোয়েন্দা তথ্য যথেষ্ট নির্ভরযোগ্য। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে ভূগর্ভস্থ স্থাপনায় ছড়িয়ে থাকা এসব উপাদান যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ। সামরিক বিকল্প আপাতত স্থগিত রাখলেও কূটনৈতিক সমাধানের পথেই হাঁটছে ওয়াশিংটন। তবে আলোচনা ভেস্তে গেলে পরিস্থিতি আবারও সামরিক সংঘাতের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আরাফাত ইসলাম, ৭১। মধ্যপ্রাচ্য ইরানকে দুর্বল করা, পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং তেহরানের আঞ্চলিক প্রভাব কমিয়ে আনার লক্ষ্যে শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপ ও সংঘাত। কিন্তু কয়েক মাস পর পরিস্থিতি বলছে ভিন্ন কথা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ধাক্কা সামলেও ইরান এখন আগের চেয়ে আরও সামরিক কেন্দ্রিক, আরও আত্মবিশ্বাসী এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ধরে রাখতে দৃঢ় অবস্থানে রয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। মধ্যপ্রাচ্যের সংঘাতের শুরুতে ধারণা ছিল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে ইরানের ক্ষমতার কাঠামো দুর্বল হয়ে পড়বে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। যুদ্ধ শুরুর প্রায় 4 মাস পরও বড় কোনো কৌশলগত ছাড় না দিয়েই টিকে আছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের ক্ষমতার কাঠামো এসেছে বড় পরিবর্তন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তুলনামূলক তরুণ, কঠোর অবস্থান সম্পন্ন এবং নিরাপত্তা কেন্দ্রিক নেতৃত্ব সামনে এসেছে। বিশ্লেষকদের মতে বর্তমান ব্যবস্থা যেন ইসলামিক রিপাবলিক 3.0, যেখানে ধর্মীয় কর্তৃত্বের চেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্র পরিচালনায় এখন তাদের ভূমিকা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। দীর্ঘদিনের চাপ ও হামলার মধ্যে ইরান তাদের পারমাণবিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ ধরে রাখতে পেরেছে। বিশেষজ্ঞদের মতে দেশটি এখনও নিউক্লিয়ার থ্রেশহোল্ডের কাছাকাছি অবস্থানে রয়েছে, অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত নিলে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে পারে। একই সঙ্গে হিজবুল্লাহ, হামাস ও হুথি গোষ্ঠীর মতো আঞ্চলিক মিত্রদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাবও ধরে রেখেছে তেহরান। আলোচনার টেবিলেও আপোষহীন অবস্থানে রয়েছে তেহরান। পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে রাজি নয় তারা, বরং সীমিত সমঝোতার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত সম্পদ ফেরত চায় ইরান। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর ওপর প্রভাব এখনও ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিগুলোর একটি। এটি ব্যবহার করে ভবিষ্যৎ হামলা ঠেকানো এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপ ধরে রাখতে চাইছে তেহরান। তবে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, এই সংঘাত কি সত্যি ইরানকে দুর্বল করেছে, নাকি আরও সামরিক ও আত্মবিশ্বাসী এক নতুন ইরানের জন্ম দিয়েছে? মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে এসেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পাশাপাশি লেবাননে চলমান সামরিক অভিযানে ব্যস্ত থাকায় নেতানিয়াহু এখন রাজনৈতিকভাবে কঠিন অবস্থানে রয়েছেন। একই সাথে এই চুক্তি ইসরায়েলের জন্য বড় ধরনের কৌশলগত ধাক্কা। এতে স্পষ্ট হচ্ছে ওয়াশিংটনে প্রভাব কমছে নেতানিয়াহুর। মনিরুজ্জামান বাবুর আরও একটি রিপোর্ট। নেতানিয়াহু একসময় প্রত্যাশা করেছিলেন হামাস, হিজবুল্লাহ এবং তেহরানের বিরুদ্ধে অভিযানে বিজয়ী হয়ে আগামী অক্টোবরের নির্বাচনে অংশ নেবেন। কিন্তু তার বদলে ইসরায়েলের মূল যুদ্ধের লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হওয়ায় এখন তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে সময় নেতানিয়াহু ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত এবং দেশটির পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নস্যাৎ করার কথা জানিয়েছিলেন। তবে সেই আশা নস্যাৎ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের চুক্তি, যে চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের
তিনটি মূল ভিত্তিকে ভেঙে চুরে দিয়েছে এবং তাকে একটি নতুন সংকটে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি স্ট্রিনোভিচ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ইসরায়েলের জন্য রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিপর্যয় ছাড়া আর কিছুই নয়। ইসরায়েলের নিরাপত্তার প্রতীক হিসেবে তাঁর যে পুরনো রাজনৈতিক পরিচিতি তা এরই মধ্যে প্রশ্নবিদ্ধ। এখন ইসরায়েলের সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের চাপের মুখে যদি ইসরায়েলকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করতে হয়, তাহলে তার সেই ভাবমূর্তি কিভাবে টিকবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একই সাথে নেতানিয়াহুর নিজের দল লিকুদ পার্টি এবং ক্ষমতাসীন জোট সরকারের কট্টরপন্থী মন্ত্রীদের বক্তব্যেও ইসরায়েলের প্রধানমন্ত্রীর চাপে থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। কয়েক দশক ধরে ভোটারদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন নেতানিয়াহু, কিন্তু সেই বার্তা দেয়াটা ক্রমেই কঠিন হয়ে উঠছে তার জন্য। এছাড়া নেতানিয়াহু নিজেকে ওয়াশিংটনের রাজনৈতিক পরামর্শক হিসেবে উপস্থাপন করতেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের উপরও তার প্রভাব ছিল বলে মনে করা হতো, কিন্তু সেই তিনি এখন যুক্তরাষ্ট্রে উপেক্ষিত এবং প্রকাশ্যে অপমানিত হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনাই প্রমাণ করে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে প্রভাবিত করার কোনো ক্ষমতা নেতানিয়াহুর আর নেই। মনিরুজ্জামান বাবু, একাত্তর। ফ্রান্সের এভিয়ান লেসবা শহরে শুরু হয়েছে বিশ্বের ধনী দেশগুলোর জোট G7 এর শীর্ষ সম্মেলন। সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে পৌঁছেছেন অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ নেতারা। 3 দিনের এই সম্মেলনে বিশ্ব নেতারা মূলত ইরান সংকটের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। এর পাশাপাশি ইউক্রেন যুদ্ধ, বিশ্ব অর্থনীতির নানা বৈষম্য দূর করা এবং চীনের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প দেশ থেকে জরুরি খনিজ উৎপাদন সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বৈঠকে স্থান পাবে। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে ফ্রান্সে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সম্মেলনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পার্শ্ববর্তী সুইজারল্যান্ডের জেনেভা শহর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এয়ারফোর্স বেজে একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 8 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে পরীক্ষামূলক মিশনে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। এয়ারফোর্স বেজের কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। তিনি ঘটনাটিকে একটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি থেকে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। নিহতদের স্বজনদের জানানোর প্রক্রিয়া চলছে এবং তা শেষ হবার 24 ঘন্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে শিশুদের উপর নতুন নিষেধাজ্ঞা আনছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, 2027 সাল থেকে 16 বছরের কম বয়সীরা আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না। নিষেধাজ্ঞার আওতায় থাকবে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, ইউটিউব, স্ন্যাপচ্যাট। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না বলে জানিয়েছে দেশটির সরকার। এক সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, শিশুদের ক্ষতিকর কন্টেন্ট এবং অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 9 জন নিহত হয়েছেন, শিশু ও এক গর্ভবতী নারী সহ আহত হয়েছেন 24 জন। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 1,40,000 বাসিন্দা। হামলায় কিয়েভের ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা কিয়েভ পেচেরস্ক লাভরা গির্জায় 1100 শতকের ডরমিশন ক্যাথেড্রাল বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নেই কোনো লক্ষণ, বরং দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। রবিবার রাতভর রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল। এতে হতাহত হয়েছে বহু মানুষ, বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখো বাসিন্দা। শুধু তাই নয়, কিয়েভের ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ ডরমিশন ক্যাথেড্রালে আঘাত হানায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শত বছরের পুরনো স্থাপনা। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাজধানী কিয়েভ সহ দেশটির একাধিক শহরে চালানো এই আক্রমণ সাম্প্রতিক সময়ে সবচেয়ে ধ্বংসাত্মক আকাশ হামলার একটি। কিয়েভে জরুরি সেবা কর্মীরা সোমবার ভোরে ডরমিশন ক্যাথেড্রালের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোনোয়েল বারো কিয়েভের পেচেরক্স লার্ভা গির্জার ওপর রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
এই হামলা প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল বা সেন্ট ডেনিসের বেসিলিকায় বোমা হামলার সমতুল্য এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কিয়েভে ব্যাপক হামলা চালিয়ে রাশিয়া তার নিষ্ঠুরতার মাত্রা দেখিয়েছে। এদিকে গির্জার মহাপরিচালক জানান, রুশ ড্রোন সরাসরি ক্যাথেড্রালের ছাদে আঘাত হানায় 800 বর্গ কিলোমিটার এলাকা আগুনে পুড়ে যায়। দিনিপ্রো নদীর তীরে অবস্থিত কিয়েভ পেচেরক্স গির্জা পূর্ব ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। শত শত বছর ধরে এটি খ্রিস্টান তীর্থস্থান হিসেবে পরিচিত। অপরদিকে ইউক্রেনের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কাছের অলেকজান্ডার দোভজেন্স্কো জাতীয় চলচ্চিত্র স্টুডিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে পোশাক সংরক্ষণাগার। সেখানে প্রায় 1 লাখ ঐতিহাসিক পোশাকের সংগ্রহ ছিল। আর কিয়েভের আবাসিক ভবনগুলোতে আঘাতের ফলে প্রায় 20 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশু ও গর্ভবতী নারীও রয়েছেন। এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রুশ হামলায় নিহত হয়েছেন জরুরি বিভাগের 5 উদ্ধারকর্মী আর আহত হয়েছেন বেশ কয়েকজন। শত্রুপক্ষের একটি ড্রোন ক্যাথেড্রালের ছাদের ঠিক মাঝখানে বেশ উঁচু থেকে আঘাত হেনেছে। আমরা উদ্ধারের চেষ্টা করছি, আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করছে জরুরি উদ্ধারকারী দল। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নাহিদা রিন্থি, 71। এ ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 এর সাথে।